নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে আত্মপ্রকাশ হতে পারে নতুন ইসলামী জোটের। ইসলামপন্থীদের ভোট বাক্স হবে একটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ জাতীয় বেশ আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, এই জাতীয় আলোচনার বাস্তবতা কতটুকু? সত্যিই কি ইসলামী জোট হতে পারে? হলে সেই জোটে কারা কারা থাকবে? এই জোটের মাধ্যমে সত্যিই কি কোনোভাবে ইসলাম লাভবান হতে পারে? এ নিয়ে কে কি বলছে, বিস্তারিত থাকছে মূল আলোচনায়। জাতীয় নির্বাচন সামনে রেখে ৬টি ইসলামী দল একটি নতুন রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এর অন্যতম প্রধান উদ্যোক্তা জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস। নেতারা জানিয়েছেন, নির্বাচন কমিশন থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই আনুষ্ঠানিকভাবে এই জোট আত্মপ্রকাশ করবে। তারা মনে করছেন, ইসলামপন্থীদের ভোট একত্রিত করতেই এই জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকটি আসনে এই জোট থেকে একজন করে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। জোটের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে এরই মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এক নেতার ভাষায়, আমরা বৃহত্তর ইসলামী ঐক্য চাই। যারা ইসলামের প্রতি ভালোবাসা রাখে এমন ছোট দলগুলোকেও এই ঐক্যে যুক্ত করার চেষ্টা থাকবে। জামায়াতে ইসলামী যেহেতু ইসলামের পক্ষে কাজ করে, তাদের সাথে ঐক্যে আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থীরা অংশ নিতে পারবেন, তবে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে প্রয়োজনে একে অন্যকে সমর্থন দেওয়ার কথাও জানানো হয়েছে। একজন নেতা উদাহরণ দিয়ে বলেন, কোনো আসনে যদি আমাদের সমর্থন বেশি থাকে, তবু জোটের স্বার্থে প্রার্থী ছাড় দিতে হতে পারে। তখন অন্য দল যদি হাত পাখা প্রতীক ব্যবহার করে সুবিধা পায়, তবে সেটা নিয়ে আপত্তি থাকবে না। জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা ইসলামপন্থী আরও কিছু দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর চূড়ান্ত জোটের চিত্র স্পষ্ট হবে। তাদের ভাষ্য, জনগণের কল্যাণ, গণতন্ত্র বিকাশ ও একটি সুন্দর নির্বাচনের স্বার্থে আমাদের মধ্যে সমঝোতা ভিত্তিক একটি ঐক্য গড়ে তোলা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে এই সম্ভাব্য জোটের সদস্য দলগুলোর মধ্যে কেবল নিজামে ইসলামের নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে চলা ইসলামী দলগুলো এক ধরনের ঐক্য তৈরি হয়েছে। ৫ আগস্টের গণ আন্দোলনের পর থেকে বিভিন্ন দলের নেতারা একে অপরের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যা এই ঐক্যের ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশে যেন আর কোনো একদলীয় দুঃশাসনের ছায়া ঘনিয়ে না আসে, সেজন্য ইসলামপন্থীদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মামুনুল হক বলেন, রাজনীতিতে মতভিন্নতা থাকবে, কিন্তু তা যেন সংঘাতে রূপ না নেয়। ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি ও সংঘর্ষ দেশের স্বাধীনতা, ইমানি পরিচয় ও মানুষের ভোটাধিকারের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। মুসলিম বিশ্ব ফিলিস্তিন থেকে কাশ্মীর, আরাকান থেকে চাঁদ নাইজার পর্যন্ত নির্যাতিত ও পরাধীন অবস্থায় আছে উল্লেখ করে মামুনুল হক বলেন, মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ নয়। অন্তত বাংলাদেশ যেন এই বিভাজনে অংশ না নেয়। আমাদের পররাষ্ট্র নীতিকে সাহসী ও অন্যায়ের পক্ষে থাকতে হবে, যেখানে ফিলিস্তিনের স্বাধীনতা, মসজিদে আকসার মুক্তি এবং ইসলামী উম্মার স্বার্থ অগ্রাধিকার পায়। বিপরীতে কেউ কেউ এমন জোটের বিপরীতে, বিশেষ করে আবু সাইদ নামের একজন আলেম ও সাংবাদিক জানিয়েছেন, ইসলামপন্থীরা এখন জোট করে খুব বেশি লাভবান হওয়ার সম্ভাবনা নেই, কারণ বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন বিরোধী দল হওয়ার অপশন থাকে ইসলামপন্থীদের সামনে। এক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আসবে এনসিপি, জাতীয় পার্টি এবং আরও কিছু দল। হাড্ডাহাড্ডি লড়াইটা হবে এনসিপির সাথে। এনসিপির রাজনৈতিক চরিত্র এখনও পরিষ্কার নয়, তবে তাদের এযাবৎকালের চরিত্র দেখে ধারণা করা হচ্ছে যে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য তারা নিষিদ্ধ দলকেও কাছে টানতে দ্বিধা করবে না। আর নির্বাচন যতই স্বচ্ছ হোক না কেন, স্থানীয় পেশি শক্তি যে তখন সক্রিয় হবে না, তার নিশ্চয়তা দেওয়া যাবে না। এক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল পেশি শক্তি প্রদর্শন করতে পারলেও ইসলামপন্থীদের এক্ষেত্রে খুব বেশি সক্রিয় দেখা যাবে না বা তাদের পক্ষে সম্ভবও হবে না। সেজন্য বিরোধী দলীয় শক্তি হওয়াটাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইসলামপন্থীদের জোট। এছাড়া ইসলামপন্থী দলগুলোর মধ্যে জামায়াত ও ইসলামী আন্দোলনের তৃণমূলের সাথে কিছু সম্পৃক্ততা থাকলেও
অন্যান্য দলগুলোর খুব একটা নেই। এমন দল আছে যে জেলা পর্যায়ে তাদের স্বতন্ত্র কোনো কার্যালয় বা অফিস নেই। সেজন্য পেশি শক্তির বাইরে কেবল নিজস্ব ভোট ব্যাংক দিয়েও বিরোধী দল হওয়া সহজ হবে না। যদি ইসলামপন্থী জোট বিরোধী দলীয় শক্তি না হতে পারে, তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ সুখকর হবে না। যদি ইসলামপন্থীদের আলাদা জোট হয় আর রাজনীতিতে নিজেদের বোঝাপড়া তেমন পোক্ত না হয়, তাহলে এতে ভাঙন চলমান থাকবে। কারণ বাংলাদেশের রাজনীতির প্রকৃতি হল শক্তিশালী দল দুর্বল দলগুলোকে বিভক্তির মধ্য দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। সেই হিসেবে ইসলামী জোটকে শান্ত থাকতে দেবে না। এছাড়া সরকার যখন ইসলামের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবে, তখন এই জোট সরকারের ওপর সুবিধাজনকভাবে প্রেসারও ক্রিয়েট করতে পারবে না। কারণ তখন সরকার পক্ষ এটিকে ধর্মীয় দিক থেকে না দেখে রাজনৈতিক দিক থেকে দেখবে। তখন দমনপীড়ন বা কমপক্ষে উপেক্ষার নীতি অবলম্বন করবে। এতে অলাভজনক জোটের কারণে ইসলামের স্বার্থ ব্যাহত হতে পারে। পক্ষান্তরে ইসলামপন্থীরা যদি জোট না করে বিভক্তি ধরে রাখে, এমনিভাবে তারা নিজেদের সুবিধাজনক দলের সাথে লিয়াজো করে নিজেদের গুরুত্বপূর্ণ শরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এই হবে ইসলামপন্থীদের জন্য সর্বাপেক্ষা ভালো। কথার কথা, কোনো দল বিএনপির সাথে জোট বাঁধলে, কেউ এনসিপির সাথে লিয়াজো করলে, কেউ স্বতন্ত্রই থাকলো। এভাবে ইসলামপন্থীরা যদি বিভিন্ন দলের সাথে থাকে, তাহলে নিজেদের স্বার্থসিদ্ধিটা সহজ হবে। সরকার যখন ইসলাম স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নিতে যাবে, তখন একদিকে নিজের শরিক দল থেকে বাধার মুখে পড়বে, এরপর বিরোধী দলেরও আপত্তির মুখে পড়বে, আবার স্বতন্ত্র রাজনৈতিক দল থেকেও বিরোধিতা দেখবে। এভাবে নানামুখী বিরোধিতার কারণে সরকার বিষয়টি উপেক্ষা করতে পারবে না। এভাবে ইসলামের স্বার্থ রক্ষা করাটা সহজ হবে। তবে ইসলামপন্থীদের স্বতন্ত্র দলের দিকে মনোযোগ নিবদ্ধ রাখলে চলবে না, বরং সম্ভাবনাময়ী কিংবা বড় দলগুলোতেও নিজেদের প্রতিনিধি তৈরি করতে হবে। সেজন্য বিএনপিতেও নীতি নির্ধারণী পর্যায়ে ইসলামপন্থী রাজনীতিবিদ থাকতে হবে। এনসিপি কিংবা অন্য দলগুলোতেও ইসলামপন্থী রাজনীতিবিদ তৈরি করতে হবে, যেন সব মহলেই ইসলামের স্বার্থ বিবেচনা রাখার মতো লোকজন উপস্থিত থাকে। অবশ্য মনে রাখতে হবে যে অন্যদের সাথে লিয়াজো করাটা সাময়িক সমাধান মাত্র, এটি কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান সেটি নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানো। সেজন্য লিয়াজোতে থাকা অবস্থায় নিজেদের দলকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৃণমূলে নিজেদের সম্পৃক্ততা ও উপস্থিতি সুদৃঢ় করতে হবে। এছাড়া লিয়াজো জোটে গিয়ে এমপি প্রার্থীর পাশাপাশি স্থানীয় সরকার পর্যায়েও নিজেদের হিস্সা নিশ্চিত করে নিতে হবে। এভাবে প্রাথমিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেন উপস্থিতি নিশ্চিত করা যায়, সেদিকে মনোযোগ দিয়ে অগ্রসর হতে হবে। এছাড়া দলের কর্মীদের যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে রাজনৈতিক বিচক্ষণতা বৃদ্ধি করতে হবে। মোট কথা, পুরোদস্তুর রাজনীতিতে মনোনিবেশ করতে হবে। আবু সাইদ বলেন, এই ইসলামপন্থীদের বিভক্তিকেই প্রাধান্য দেওয়া উচিত, তবে নিজেদের সুন্দর বোঝাপড়া যেন অটুট থাকে সেদিকে মন রাখতে হবে। এই বিভক্তি যেহেতু ইসলামেরই স্বার্থে, তাই প্রয়োজনীয় শক্তি অর্জন করার পর যেন সহজে একত্রিত হওয়া যায় সেদিকেও সচেতন থাকতে হবে। মোট কথা, সর্বাবস্থায় ইসলামের স্বার্থ রক্ষার জন্য আমাদের রাজনীতি করতে হবে। আমাদের জোট হবে ইসলামের স্বার্থে, আমরা বিভক্তি ধরে রাখবো ইসলামেরই স্বার্থে। তবে একদিন এদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, তার মানে ইসলামী জোট ও বিভক্তি দু ধরনের মতবাদের মধ্যে যুক্তি রয়েছে। বিশেষ করে আবু সাইদ ভাইয়ের আলোচনার পর পরিশেষে আপনার সিদ্ধান্ত কি? এই মুহূর্তে ইসলামী জোট নাকি বিভক্তি, কোনটা বেটার হবে? কমেন্টে জানাতে পারেন যে কোনো একটির কথা। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন।